আসসালামু আলাইকুম। বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং এর ফোন, তার উপর দিয়ে একটা মনস্টার পারফরম্যান্স থাকবে। এর থেকেও বড় বিষয় গেমিং ফোন স্যামসাং এর পক্ষ থেকে পাওয়া যাবে, এই জিনিসটা তো আমরা ভাবতেই পারি না। সেখানে স্যামসাং গ্যালাক্সি F23 পাওয়া যাচ্ছে ২১,০০০ টাকা বাজেটের মধ্যে, যেখানে কিনা কলকম স্ন্যাপড্রাগনের 750G প্রসেসরটা রয়েছে। অ্যান্ড অবভিয়াসলি এই বাজেট ক্যাটাগরির মধ্যে স্যামসাং এর ফোনও যদি না হতো, সেই ক্ষেত্রেও এই ফোনটা একটা রেকমেন্ড করার মতো ফোন থাকতো। আর স্যামসাং এর ফোন হওয়ার কারণে তো নক সিকিউরিটি থেকে শুরু করে 1 এর জন্য এই জিনিসটা এক ধাপ এমনি এগিয়ে থাকে। এবং স্যামসাংয়ের লংজিবিলিটি কীরকম থাকে আপনারা কম বেশি সকলেই জানেন। সবচেয়েতে বড় বিষয়, ব্র্যান্ডটার উপর যে পরিমাণ ট্রাস্ট করা যায় এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কোনো ব্র্যান্ডের উপরেই এইভাবে ট্রাস্ট করা যায় না। বাট ওয়েট আ মিনিট, স্যামসাং এখানে যে সব জিনিস ভালো দিয়ে দিবে এই জিনিসটা তো একবারেই সম্ভব না। কেননা বাজেট ক্যাটাগরির ফোনের মধ্যে যদি পারফরমেন্সও ভালো দেয় এবং অন্য সব জিনিস যদি এতটাই ব্যালেন্সড রাখে, সেই ক্ষেত্রে গিয়ে তাদের মিড রেঞ্জ ক্যাটাগরির ফোনগুলো খুব বেশি একটা বিক্রি হবে না, এটা তারাও ভালোভাবে জানে। সেই জন্য কোনো না কোনো একটা জায়গায় তো অনেক বড়োভাবে কস্ট কাটিং হয়েছে, সেই জিনিসটা আজকের ভিডিওতে আমরা দেখবো। সমঝ রহে না? আর শুরুতেই যদি খেয়াল করি স্যামসাং অ্যাকচুয়ালি কস্ট কাটেলমেন্টটা কোন জায়গার মধ্যে করেছে, সেই জিনিসটা খেয়াল করলেই শুরুতেই চলে আসে ডিসপ্লের কথা। 6.6 ইঞ্চেসের একটা ডিসপ্লে রয়েছে, উইচ ইজ গুড থিং, এবং 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। বাট ওয়েট আ মিনিট, এই ডিসপ্লেটা একটা TFT প্যানেলের ডিসপ্লে, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে আমি কোনোভাবেই রেকমেন্ড করতেই পারবো না এই ডিসপ্লের কথা যদি মাল্টিমিডিয়া কনজাপশনের কথা বলি। এবং স্যামসাংয়ের মতো ব্র্যান্ড যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে, তারাই ওয়ান অ্যান্ড অনলি একটা সময় ছিল যারা কিনা অ্যামোলেড প্যানেল দিত। বাট এখানে স্যামসাং একটু মার্কেটিং স্ট্র্যাটেজিটাই নিজেদের চেঞ্জ করে ফেলেছে। একটা সময় 20 থেকে 22 কিংবা 25,000 টাকা বাজেটের মধ্যে যদি কেউ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেওয়ালা ফোন চাইতো, সেই ক্ষেত্রে স্যামসাংয়ের ফোনই ওয়ান অ্যান্ড অনলি অপশন থাকতো। বাট এখনকার সময় রিয়েলমি 10, রিয়েলমি নাম্বার সিরিজের অনেকগুলো ফোন, রেডমি নোট 11, ইভেন রেডমি নোট 12 ফোনগুলোর মধ্যে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট দিয়ে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আসছে। মানে এই বাজেট ক্যাটাগরির মধ্যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লেওয়ালা ফোন অনেকগুলোই রয়েছে অ্যাভেলেবেল। সেই জন্য গিয়ে স্যামসাং এই বাজেট ক্যাটাগরির মধ্যে রিসেন্টলি যতগুলো ফোনই আনছে, সেগুলোর মধ্যে অ্যামোলেড প্যানেল দিচ্ছেই না। IPS LCD প্যানেল কিংবা এরকম TFT প্যানেল দিচ্ছে, কিংবা PLS প্যানেলও দিচ্ছে। আমরা অনেক সময় দেখছি যেগুলো কিনা অ্যামোলেড থেকে অনেকটাই বেশি দুর্বল। ইভেন দ্য স্যামসাং নিজে অ্যামোলেড প্যানেলগুলো বানায়, সেগুলো একটা সময় তারা ব্যবহার করলো, এখনকার সময় ব্যবহার করছে না। তারা তাদের নিজেদের দুর্বলতার উপর ফোকাস করছে। স্যামসাং প্রসেসর খুব বেশি একটা ভালো দিত না আগে, এখনকার সময় রিসেন্টলি তারা মিডিয়াটেকের পাওয়ারফুল প্রসেসর ইউজ করছে। এবং সবচাইতে বড় বিষয়, এই ফোনটার মধ্যে কলকমের যে প্রসেসরটা রয়েছে, এটা এই বাজেট ক্যাটাগরির মধ্যে একটা কিলার কম্বিনেশন বানিয়ে ফেলে এই প্রসেসরটার কারণে। এবং স্যামসাংয়ের ফোন থেকে যখন এই বাজেটের মধ্যে এই ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে গিয়ে তো গেমার্সদের আকৃষ্ট করবেই। আর সবচাইতে বড় বিষয়, যদি আপনি মাল্টিমিডিয়া কনজিউম নাও করে থাকেন, সেই ক্ষেত্রে গিয়ে আপনার জন্য একটা দারুণ অপশন এটা বলা যায়। মানে ডিসপ্লের এই জিনিসটা যদি আপনি কনসিডার করতে পারেন, এটা এরকম না যে একদমই খারাপ ডিসপ্লে। 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যত কিছুই হোক, এখানে যদি IPS LCD প্যানেলও থাকতো, সেই ক্ষেত্রে গিয়েও আমি রেকমেন্ড করতে পারতাম খোলা মনে। বাট TFT প্যানেল হওয়ার কারণে না একটু হলেও সংশয় জাগে। কিন্তু ওই জিনিসটা ওই স্যামসাং পুষিয়ে দেয় ওই একটা জায়গার মধ্যে, সেটাই হলো এর প্রসেসর। কলকম স্ন্যাপড্রাগনের 750G এই বাজেট ক্যাটাগরির মধ্যে অন্য কোনো ব্র্যান্ডই প্রোভাইড করছে না। সবচেয়ে বড় বিষয়টা আপনারা কার থেকে পাচ্ছেন? স্যামসাংয়ের মতো একটা রিনোন ব্র্যান্ডের থেকে যখন কিনা এই ধরনের একটা ব্যালেন্সড পারফরমেন্সের একটা প্রসেসর পাওয়া যায় একটা ফোনের মধ্যে, যেটার দাম কিনা 21,000 টাকা, সেই ক্ষেত্রে তো এই বাজেট ক্যাটাগরির মধ্যে এই ফোনটা ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে যায়। এবং যারা কিনা গেমার্স রয়েছে, তাদের নিঃসন্দেহে তাদের জন্য এটাই বেস্ট ফোন এই সময়। কলকমের ইমেজ প্রসেসিং টেকনোলজি, তার উপর দিয়ে স্যামসাংয়ের সফটওয়্যার অপটিমাইজেশনের কারণে এর থেকে অনেক দারুণ ইমেজেস পাওয়া যাচ্ছে। সবচাইতে বড় বিষয়, এই ফোনটা দিয়ে আপনি 4K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে প্রসেসরের ক্যাপাবিলিটিস না থাকার কারণে এখনকার সময় অনেকটাই বেশি মিসিং অন্য ফোনগুলোর মধ্যে। এবং বাদবাকি 8 মেগাপিক্সেল একটা আলট্রাওয়াইড ক্যামেরা রয়েছে রিয়ার ক্যামেরার মধ্যেই, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, যেটার ইউজেস খুব বেশি একটা নাই বললেই চলে। বাদবাকি 8 মেগাপিক্সেল একটা অ্যাজ ইউজার সেলফি ক্যামেরা রয়েছে, বাট এখানে 16 মেগাপিক্সেল হলে আরও একটু বেটার হতো। বাট এই 8 মেগাপিক্সেল দিয়ে যথেষ্ট ভালো ইমেজেস পাওয়া যাচ্ছে। বেসিক্যালি স্যামসাং অনেক সফট ইমেজেস দেয়, সেই জিনিসটা অনেকেরই আবার অনেক ভালো লাগে। খুব বেশি একটা ভিভিড কালার তারা প্রোভাইড করে না, অনেকটা ক্লোজ টু ন্যাচারাল কালার রাখার চেষ্টা করে ম্যাক্সিমাম সময় তারা। বাদবাকি 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটা অ্যাজ ইউজুয়াল ব্যাটারি রয়েছে, ওটা নিয়ে কোশ্চেন করার মতো খুব বেশি একটা বিষয় না। বাট কোশ্চেন করার বিষয় হচ্ছে, বাজেট ক্যাটাগরির মধ্যে বক্স থেকে যে চার্জারটা হাওয়া হয়ে যেতেছে, এটার জন্য একটা এক্সট্রা কস্ট পে করতে হচ্ছে মানুষদেরকে। 25 दिन में पैसा डबल। समझ रहे हो ना?
কিন্তু ভাই স্যামসাং বক্সের মধ্যে চার্জার দিতে ভুলে যাক না কেন, আপনি একটা জিনিস ভুললে কিন্তু চলবে না, সেটাই হলো নিচে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা থাকে এক ক্লিকে কালো করে এবং বেল আইকনটাও গিয়ে অল করে দিবেন। এবং এই বাজেটটা এমনি অনেক টাইট, এখানে মানুষ ফোন কেনার পর পকেটে খুব বেশি একটা টাকা থাকে না একটা নতুন চার্জার কেনার জন্য। সেই ক্ষেত্রে গিয়ে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন স্যামসাংয়ের ফোনের ক্ষেত্রে, এটা অনেকই বলা যায়। কিন্তু বক্সের মধ্যে চার্জার না থাকার কারণে ওই জিনিসটা নিয়ে একটু হলো কোশ্চেন থেকেই যায়। বাট স্যামসাংয়ের মতো ব্র্যান্ড থেকে যে ধরনের পারফরমেন্স পাওয়া যাচ্ছে তার উপর দিয়ে কলকমের প্রসেসর, সেই ক্ষেত্রে যারা কিনা লম্বা সময় ফোনকে ইউজ করতে চায়, মানে 2 থেকে 3 বছর রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করতে চায়, তাদের ক্ষেত্রে এই বাজেট ক্যাটাগরির মধ্যে এটা একটা ওয়ান অ্যান্ড অনলি অপশন বলা যায় এই সময়ের মধ্যে। এবং ওভারঅল যদি সামারি বলতে যে অ্যাকচুয়ালি এই ফোনটা কাদের জন্য, কিংবা ওভারঅল আপনি কোন ধরনের ইউজার হলে আপনার জন্য কোন ফোনটা, এই ফোনের মেইন প্রবলেমটা হলো ডিসপ্লেটা। এর ডিসপ্লে কিন্তু টিএফটি প্যানেল, সেই ক্ষেত্রে যদি আপনি অনেক মুভি দেখে থাকেন কিংবা ভিডিও নাটক এই ধরনের মানে ভিডিওসই যদি কনজিউম করে থাকেন, সেই ক্ষেত্রে গিয়ে আপনার চাহিদা ফুলফিল করতেই পারবে না ঠিকমতো। সেই ক্ষেত্রে অনেক অপশন রয়েছে বাজারে, ওগুলোর দিকে খেয়াল করুন। বাট আপনার যদি ডিসপ্লে খুব বেশি একটা ম্যাটার না করে থাকে, মানে আপনি অনেক বেশি হেভি ইউজিং করেন, আপনি যদি গেমার্স নাও হয়ে থাকেন, হেভিলি সোশ্যাল মিডিয়া ইউজ করেন কিংবা ফোন অনেক বেশি ইউজ করা হয়, সেই ক্ষেত্রে গিয়ে পারফরমেন্স একদমই ম্যাক্স ক্যাটাগরির পাবেন। তার উপর দিয়ে যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স, এই দুইটা মিলে এই বাজেট ক্যাটাগরির মধ্যে যারা কিনা একটা পারফরমেন্স কেন্দ্রিক ফোন চায় বাট ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্সও চায়, যা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে পাওয়াই যায় না, সেই ক্ষেত্রে গিয়ে এটা একটা ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে যায়। এবং ক্যামেরা ওকে টাইপ, মানে ক্যামেরা হামুরিও ভালো না, একদম ফালিয়ে দেওয়ার মতো না। বাদ বাকি এই বাজেট ক্যাটাগরির মধ্যে আপনার মতো কি অন্য কোনো ব্র্যান্ডের ফোন এই ফোনকে টক্কর দিতে পারবে কিনা, এটা নিচে কমেন্ট বক্সে অবভিয়াসলি জানাবেন। ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন যারা কিনা এই বাজেট ক্যাটাগরির মধ্যে ফোন কিনতে চাচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি যারা যদি স্যামসাংয়ের ফোনই চাচ্ছে তাদের জন্য এটা ওয়ান অ্যান্ড অনলি অপশন হয়ে যায়। বাট পূর্বে যদি আপনি কোনো স্যামসাংয়ের ফোন ইউজ করে থাকেন যার মধ্যে কিনা অ্যামুলেট প্যানেল ডিসপ্লে ছিল, সেই ক্ষেত্রে গিয়ে তো আপনার একটু হলেও প্রবলেম হবে, মাস্ট বি। এই জিনিসটা মাথায় রেখে কিনা ট্রাই করুন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।